আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের লাইফ শুরু হওয়ার কথা ছিল আহ 7টায়। যাই হোক আমার আজকে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে শুরু করতে করতে। আহ তোমরা যারা লাইভটাতে যুক্ত হচ্ছ অবশ্যই সবাই একটা করে অন্তত শেয়ার দিয়ে দিবা। এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। লাইভটা সবার জন্য উন্মুক্ত, এই জন্য আমি আশা করব যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার যেন হয় লাইভটা। ওকে, আচ্ছা, আজকের লাইভে আমরা কি কি আলোচনা করব? আজকের লাইভে আমরা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর সাবজেক্ট তোমাদের যে কয়েকটা আছে তার মধ্যে গাণিতিক অর্থনীতি একটা। এই গাণিতিক অর্থনীতি তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়। তো আমরা এই গাণিতিক অর্থনীতি বিষয়ে ফ্রি ক্লাস দিচ্ছি। আর শুরুতেই বলে রাখি যে আমাদের ইকোনো এডুকেয়ার একটি প্রাইভেট মানে অনলাইন প্রাইভেট প্রতিষ্ঠান। এখানে তোমাদের অনলাইনে প্রাইভেট পড়ানো হয়ে থাকে, অনেকে জানো। আজকে যারা নতুন দেখবা হয়তো বা আজকে প্রথম পরিচয় হবা ইনশাল্লাহ। তো এখানে তোমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আরো একটি নতুন ব্যাচ চালু হবে সেকেন্ড ইয়ারের জন্য। তো যারা এখনো কোথাও পড়তে শুরু করো নাই, অনলাইনে পড়তে চাও, তোমরা এই ফ্রি ক্লাসগুলো দেখো। ফেব্রুয়ারির 1 তারিখের আগ পর্যন্ত আমাদের কয়েকটা ফ্রি ক্লাস হবে। তোমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখো, দেখে তোমাদের যদি মনে হয় যে আসলে ইকোনো এডুকেয়ারে ভালো বোঝানো হয় তাহলে তোমরা এখানে ভর্তি হতে পারো। ওকে, আচ্ছা। সো আজকে আমরা তোমাদের যেহেতু প্রথম ক্লাস নিচ্ছি, তাহলে সিলেবাস সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে। ঠিক আছে, গাণিতিক অর্থনীতির সিলেবাস যে আছে আমাদের, সেটা সম্পর্কে ধারণা নিতে হবে। সিলেবাস সিলেবাসে তোমাদের মোট 6টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার ভাইয়া? 6টা চ্যাপ্টার। ঠিক আছে, নাম্বার ওয়ান চ্যাপ্টার তোমাদের ম্যাট্রিক্স। কি 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 অধ্যায় এটা? ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপর নাম্বার টু এ যাও। নাম্বার টু তোমাদের সমাকলন। সমাকলন ওকে, তারপর কি ব্যাপার, মনে হচ্ছে একটা তো কারেন্ট নিয়ে আছে। নাম্বার থ্রিতে চলে যাও। নাম্বার থ্রি তোমাদের কাম্যকরণ, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে করে আসছো, বাট এখানে আরো ডিটেলসে তোমরা শিখবা কাম্যকরণ। ওকে, তারপর 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে তোমাদের আছে অন্তর সমীকরণ। অন্তর সমীকরণ। 5 নম্বরে আছে অন্তরক সমীকরণ। ঠিক আছে, 6 নম্বরে আছে তোমাদের একমাত্রিক কার্যক্রম। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে। ওকে, সো আমাদের মোট চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ 6টা। 6টার মধ্য থেকে তুমি যদি বলো যে ভাইয়া কোন চ্যাপ্টার গুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকে দেখা যায় যে শুধুমাত্র পাস করার জন্য পড়ে, আবার অনেকে প্লাস পাওয়ার জন্য পড়ে। তো যাই হোক, তুমি পাস করার চিন্তা করো আর প্লাস করার মানে চিন্তা ভাবনা নিয়ে পড়ো, যাই করো, তোমাকে প্লাস পাইতে গেলেও তোমাকে যে চ্যাপ্টার গুলো ছাড় দেওয়া যাবে না, যেমন এই যে ম্যাট্রিক্স, ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, সমাকলন ছাড় দেওয়া যাবে না। কাম্যকরণ তো তুমি শিখেই আসছো ফার্স্ট ইয়ারে, তো একটু হলেও ধারণা আছে। সেই ধারণা দিয়ে তোমরা এটাও চালাই দিবা। ঠিক আছে, দেখছো মানে তোমাদের ফার্স্ট ইয়ারে যারা আমার কাছে পড়ছো, তো তোমাদের বারবার আমি বলছি যে অন্তর্কলন ফার্স্ট ইয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্তর্কলন তোমাদের পরবর্তী যে মানে ধাপগুলোতে, অর্থাৎ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এগুলোতে কাজে লাগবে। সেগুলো তোমরা দেখবে। এখন এই যে কাম্যকরণ আছে, কাম্যকরণে কাজে লাগবে। এই যে অন্তরক, অন্তর সমীকরণ, এই দুইটাতে কাজে লাগবে। ঠিক আছে, অন্তর্কলন। সো তোমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ারে যদি এরকম গুরুত্বপূর্ণ টপিক যদি তুমি জানতে চাও বা অধ্যায় যদি জানতে চাও, তাহলে এই যে ম্যাট্রিক্স আর সমাকলন, এই দুইটা খুবই বেশি তোমাদের জন্য পরবর্তীতে কার্যকর হবে। মানে সেকেন্ড ইয়ারে তো তুমি শিখতেছই, সেই সাথে পরে যে তোমার অন্যান্য ইয়ারে যে টপিক থাকবে বিভিন্ন, সেগুলোর মধ্যে দেখা যাবে যে সমাকলন লাগতেছে, ম্যাট্রিক্সের ম্যাথ লাগতেছে। ঠিক আছে, তো আমাদের এগুলো শিখতেই হবে, কোনো ইয়া নেই, মানে ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে,
আচ্ছা, তোমাদের আমি হচ্ছে মার্ক দিয়ে যদি একটু আইডিয়া দিই, যেমন তোমাদের এখানে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে তোমার 30+ মার্ক কমন পাবা, ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে। ঠিকভাবে তোমার হচ্ছে সমাকলন, সমাকলনও তুমি হচ্ছে 30+ মার্ক কমন পাবা। হুম, ঠিক আছে। তাহলে 30 কত হইলো, 60 হইলো। এরপর তুমি হচ্ছে কাম্যকরণে যাও, কাম্যকরণে ধরো 15। কাম্যকরণে 15 দিলাম। তারপর অন্তর সমীকরণে 15, এটা 15 নাও, একমাত্রিকে 15, ঠিক আছে। তাহলে কত হয় দেখো তো, 30 30 60, এদিকে আরো 30 30 60, তাহলে 6 দুগুণে 120। তোমাদের এই যে আমি হচ্ছে এখানে প্লাস প্লাস করে দিচ্ছি, তার মানে বোঝাচ্ছি যে 15 সর্বনিম্ন মার্ক, 30 সর্বনিম্ন মার্ক। এর থেকে অল্প কিছু হচ্ছে মানে কম বেশি হইতে পারে, বাট দেখা যাবে যে তোমাদের সচরাচর এই মার্কটা থাকে। তোমাদের 132 মার্কের মনে হয় পরীক্ষা পরীক্ষা হয়, ঠিক আছে। তোমাদের এখানে 120+ দেখাইলাম, বাট তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকে 132 নাম্বারের প্রশ্ন। ওকে, সেখান থেকে তোমাকে 80 মার্কে অ্যান্সার করতে লাগবে। তো 80 মার্কে যদি তুমি অ্যান্সার করতে চাও, তাহলে দেখো ম্যাট্রিক্স সমাকলন যদি তুমি করো, হুম, তাহলে তোমার এখানে 30 30 60 চলে আসলো, ঠিক আছে। ভাগ্য ভালো থাকলে 70 এখানে পেয়ে যাবা। তো 30 30 60 চলে আসলো। আরো দুইটা চ্যাপ্টার যদি করো, তাহলে এখানে যদি 30 হয়, 60 30 90, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে তুমি যদি 4টা চ্যাপ্টার করে থাকো, যে কোনো 4টা চ্যাপ্টার, তার মধ্যে ম্যাট্রিক্স, সমাকলন, কাম্যকরণ এই তিনটা রাখবেই, ঠিক আছে, এই তিনটা রাখো। এই তিনটার সাথে বাকি নিচে যে কোনো একটা চ্যাপ্টার যদি করো, তাহলে ক্লাস নিশ্চিত, ঠিক আছে। আর যদি তাও কনফিউশন থাকে, তাহলে আরো একটা যে কোনো চ্যাপ্টার অ্যাড করে নিবা, অন্তরক বা একমাত্রিক কার্যক্রম, তাহলে দেখবা তোমার ক্লাস কেউ ঠেকাইতে পারবে না। ওকে, আচ্ছা। তাহলে আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে ধারণা পাইছো। পড়া শুরু করার আগে সিলেবাস সম্পর্কে অবশ্যই জানবা, ঠিক আছে। সিলেবাস মানে তুমি যদি রাস্তাই না জানো, তাহলে তুমি তোমার যেখানে মানে লক্ষ্য যেখানে, সেখানে তুমি পৌঁছাতে পারবা কিভাবে? কখনোই পৌঁছানো সম্ভব না যদি রাস্তা না জানা থাকে। ঠিক এইটা হচ্ছে তোমার রাস্তা। এখন তুমি কিভাবে পড়বা, এটা তুমি নির্ধারণ করবা, আমি না, তুমি নির্ধারণ করবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও। তো আমরা আজকে আহ আলোচনা করব হচ্ছে তোমাদের সমাকলন সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়া? সমাকলন সম্পর্কে আলোচনা করব। ওকে, ঠিক আছে। আমি সিলেবাস আশা করি তোমরা হচ্ছে সম্পর্কে ধারণা পাইছো, আমি মুছে দিচ্ছি এটা। আমরা আলোচনায় চলে যাই। ওকে, তাহলে আজকের টপিক আমাদের হচ্ছে সমাকলন। সমাকলন, সমাকলন বা ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইংরেজি ওয়ার্ড কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের তোমার হচ্ছে ইন্টিগ্রেশন শুরু হয় আই দিয়ে, বানানটা, ঠিক আছে। এই আইটাকে যখন তুমি একটু বেঁকে লিখবা, এইভাবে একটু বাঁকা করে দিছো, ঠিক আছে, এটা হচ্ছে আই। আইটাকে এইদিকে একটু বাঁকাইলা, এইদিকে একটু বাঁকাইলা, তখন এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন তোমরা আর্ট করতে পারো আশা করি। আর সমাকলন কাকে বলে? সমাকলন কাকে বলে তোমার কোন ভাগে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সমাকলন কাকে বলে, তাহলে তুমি অ্যান্সার করবা যে কোন প্রান্তিক মান বা প্রান্তিক অপেক্ষক হতে, হ্যাঁ, মোট মান বা মোট অপেক্ষক নির্ণয়ের পদ্ধতিকে সমাকলন বলে, ঠিক আছে। তোমাদের তো সেকেন্ড ইয়ারে ওঠা অনেক অনেক দিন হয়ে গেল, তাই না? এতদিনে তোমরা অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করছো। তো সচরাচর ভাবে মানে বেশিরভাগ শিক্ষক যেভাবে শিখায়, সেটা হচ্ছে এভাবে বলে যে সমাকলন হচ্ছে অন্তরপূরণের একটা বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। তোমার প্রশ্নে আসে হচ্ছে সমাকলন কাকে বলে, আর তুমি যদি অ্যান্সার করে আসো, এটা যদি অ্যান্সার করে আসো যে সমাকলন হচ্ছে অন্তরপূরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে কি উত্তর হবে? বলো, উত্তর হবে না। ঠিক আছে, কথাটা তুমি যেটা লিখছো ওইটা ঠিক আছে, যে সমাকলন অন্তরকরণের একটা বিপরীত প্রক্রিয়া, পদ্ধতিটা বিপরীত,
ঠিক আছে, বাট ওটা তো সমাকলনের সংজ্ঞা হলো না। তো সংজ্ঞা যদি দিতে চাও তাহলে কিভাবে দিবা, বলবা যে কোন প্রান্তিক মান বা প্রান্তিক অপেক্ষক, ঠিক আছে, কোন প্রান্তিক মান বা কোন একটা প্রান্তিক অপেক্ষক হতে পারে, সেই প্রান্তিক মান বা অপেক্ষক থেকে যখন মোট মান বা মোট অপেক্ষক নির্ণয় করবা, এই যে নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে তোমার সমাকলন। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তুমি যখন অন্তর্কলন করবা যে কোনো একটা অপেক্ষক বা একটা কি বলবো মানের, যখন তুমি হচ্ছে অন্তর্কলন করবা, তখন তুমি অন্তর্কলন করার ফলে যে মানটা পাবা বা ফলাফলটা পাবা, সেটা হচ্ছে তোমার কি হবে, প্রান্তিক মান বা প্রান্তিক অপেক্ষক পাবা। ঠিক আছে, তার মানে তোমার অন্তর্কলনের আগে যে মানটা বা তোমার অপেক্ষকটা দেওয়া থাকে, সেটা হচ্ছে তোমার মোট মান বা মোট অপেক্ষক দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে অন্তর্কলনের সংজ্ঞাটা তুমি যদি লিখতে চাও তাহলে এটার উল্টো এক কথায়। ঠিক আছে, আমি উল্টো হয়ে বলি তোমাকে যে মোট মান বা মোট অপেক্ষক থেকে, ঠিক আছে, প্রান্তিক মান বা প্রান্তিক অপেক্ষক নির্ণয়ের পদ্ধতিকে অন্তর্কলন বলে। ঠিক আছে, সংজ্ঞাগুলো এইভাবে দিবা, মোট আর প্রান্তিক, এইভাবে তোমরা দুইটা কথা উল্লেখ রেখে সংজ্ঞাটা দিবা। যখন তুমি হচ্ছে প্রান্তিক থেকে মোটে যাবা তখন সমাকলন, আর যখন মোট থেকে প্রান্তিকে যাবা তখন অন্তর্কলন। ঠিক আছে, আসি, সমাকলন হচ্ছে তোমাদের দুই ধরনের বা দুই প্রকার। সমাকলন দুই ধরনের। ঠিক আছে, এক এক নাম্বার হচ্ছে তোমার নির্দিষ্ট সমাকলন, নির্দিষ্ট সমাকলন। দুই নাম্বার হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলনের যদি আমি একটা উদাহরণ দেই তাহলে এরকম হবে, ধরো এটা ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশনের উপরে একটা মান থাকবে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে 2 দিলাম, হ্যাঁ, আর নিচে একটা মান থাকবে, এটা ধরো 0 দিলাম। এখন এখানে ধরো 2x³ দিয়ে দিলাম, তারপর dx দেওয়া আছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার নির্দিষ্ট সমাকলন। আর অনির্দিষ্ট সমাকলন কোনটা, যখন দেখবা যে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে, ধরো 2x³ dx সরাসরি দেওয়া আছে, এর উপরে নিচে মান দেওয়া নাই, ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো মান দেওয়া নাই, তখন সেটা অনির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, সো আজকে আমরা একদিনে তো সবকিছু আলোচনা করা সম্ভব না, সো আমরা আজকে আলোচনা করব প্রথমে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন বুঝতে বুঝতেই তোমরা নির্দিষ্ট সমাকলন বুঝে যাবে, মানে অনির্দিষ্ট সমাকলনটা তোমরা যদি বুঝতে পারো, হ্যাঁ, তাহলে দেখবা যে অনির্দিষ্ট সমাকলন শেষের পর যখন তুমি নির্দিষ্ট সমাকলনে হাত দিবা তখন তোমার কাছে এটা ইজি হয়ে যাবে। জাস্ট একটা ম্যাথ যদি আমি দেখাই দেই, তারপর তুমি কি করে নির্দিষ্ট সমাকলন সবগুলাই পারবা। ঠিক আছে, তার মানে আমাদের মূল যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। ক্লিয়ার? আচ্ছা, আমি যখনই ক্লাস নেব, যে বা যারা আমার ক্লাস দেখবা তোমরা অবশ্যই সাথে খাতা নিয়ে বসবা, কলম নিয়ে বসবা, নোট করে নিবা। ঠিক আছে, এই নোট করে রাখার উপকারিতা আমি সব ব্যাচেই বলে থাকি যে নোট করার উপকারিতা হচ্ছে তোমার কাছে যখন নোট থাকলো তখন যে কোনো জিনিস রিভাইজ দিতে, যে কোনো জিনিস রিভাইজ দিতে তোমার নোট না থাকলে যে সময়টা লাগে তার থেকে 1/3 সময় লাগে না। ঠিক আছে, জাস্ট পাতা উল্টালেই হয়ে যায়। হ্যাঁ, এই যে মানে যে রিসাইকেল নামে একটা কথা আছে না, তোমাকে আবার রিভাইজ দিচ্ছ এক কথায়। হ্যাঁ, মানে যেটা তুমি ভুলে যাওয়ার কথা সেটা তুমি যদি একটু দেখে নাও তাহলে তোমার কাছে আবার স্থায়িত্ব এর বাড়ে যাবে। ঠিক আছে, নতুন করে করার লাগে না, এই জন্য নোট অবশ্যই দরকার। আর না হয় নোট যদি না করো, যে যতই যা শিখো তুমি দেখবা যে নির্দিষ্ট সময় পর সেটা ভুলে গেছো, সেটা আর তোমার মাথার মধ্যে তুমি নিয়ে আসতে পারতেছো না, খেয়াল করতে পারতেছো না। ঠিক আছে, এই জন্য নোট জরুরি। ওকে, তাহলে আমরা আশা করি সমাকলন কি এটা শিখে গেছি। এখন আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সূত্র লিখুন, সূত্র, সমাকলনের সূত্র। অনির্দিষ্ট সমাকলন করতেছি আমরা প্রথমত, অনির্দিষ্ট সমাকলন করতেছি। ওকে, সূত্র লিখো, 1 নাম্বার, ইন্টিগ্রেশন
যদি দেওয়া থাকে x টু দ্য পাওয়ার n dx ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, ইজ ইকুয়াল টু হবে x টু দ্য পাওয়ার n, এই যে যা ছিল তাই, এখানে কি ছিল x টু দ্য পাওয়ার n ছিল না, সেটাই থাকতেছে, ঠিক আছে, এই যে এইখানে x টু দ্য পাওয়ার n ছিল সেটাই আছে, শুধু কি হবে এই n এর সাথে প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, কি হবে ভাইয়া, এইখানে যে পাওয়ারে যে থাকবে তার সাথে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে, উপরের কাজ শেষ, এবার বাই চিহ্ন দাও, বাই চিহ্ন দেওয়ার পর এই যে উপরে যাকে পাওয়ারে লিখবা, উপরে চলকের পাওয়ার কি লিখছো, এই যে x এর পাওয়ার কি লিখছো n প্লাস 1 না, সেই পাওয়ারটাকেই তুমি নিচে লিখে ফেলবা, ঠিক আছে, মানে n প্লাস 1, ক্লিয়ার, উপরে পাওয়ারে লিখছো n প্লাস 1, নিচেও এই জন্য n প্লাস 1 দিয়ে দিলাম, শেষ, সূত্র শেষ, ঠিক আছে। আর যেহেতু এটা একটা অনির্দিষ্ট সমাকলন তাই এর সাথে একটা c যুক্ত করবা, ঠিক আছে, অনির্দিষ্ট সমাকলন থাকলেই তার সাথে একটা c যুক্ত করতে হবে। c টা কি ভাইয়া, c হচ্ছে তোমাদের ধ্রুবক, এটা সবাই জানো, c ইজ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যখন অন্তর্কলন করছো সেখানে তোমরা c দেখছো না কে দেখছো, দেখো ফার্স্ট ইয়ারে ছিল না না ছিল ওটা পরে আসে, আমাদের এখানে c কি, c হচ্ছে ধ্রুবক, ধ্রুবক কি ভাইয়া, ধ্রুবক হচ্ছে তোমাদের স্থির মান, ঠিক আছে, যেটা পরিবর্তন হয় না মানে খুব একটা, সেটা হচ্ছে স্থির মান, এক কথায় স্থির হয়ে থাকে, ধরো এখানে স্থির মান হচ্ছে 1 2 3 ডট ডট n পর্যন্ত, যা খুশি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আশা করি c বুঝাইতে পারছি। এখন আরো কয়েকটা সূত্র লিখো, 2 নাম্বার লিখো, ইন্টিগ্রেশন যদি থাকে a x টু দ্য পাওয়ার n dx ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে এই যে সামনে a আছে না, a থাকবে, x আছে x ও থাকবে, a আছে n ও থাকবে, সবকিছুই থাকলো, ঠিক আছে। এরপর কি হবে, এরপর এই যে n এর সাথে উপরে পাওয়ার কি ছিল 1 যোগ হয়েছিল না, সেম ভাবে এইখানেও প্লাস 1 হবে, ঠিক আছে। এরপর বাই দাও, উপরে পাওয়ার কি আছে এখন n প্লাস 1, তাহলে নিচেও হবে n প্লাস 1, ওকে, যেহেতু এটা একটা অনির্দিষ্ট সমাকলন তাহলে প্লাস একটা c দিতে হবে, ক্লিয়ার, বুঝাতে পারছি। 3 নাম্বার সূত্র লিখো, 3 নাম্বার সূত্র, ইন্টিগ্রেশন শুধুমাত্র a আছে ধরো, তারপর dx ইজ ইকুয়াল টু কি হবে তখন, তখন যখন দেখবা যে এই যে আমি এখানে সমাকলনের ক্ষেত্রে তোমাদের এই যে d এর উপর যে x আছে এটার কাজ বুঝাই একটু, d এর উপর যেই x টা আছে এইটা এখানে স্বাধীন চলক, ঠিক আছে, এটা এখানে স্বাধীন চলক, ফার্স্ট ইয়ারে শিখে আসছো অন্তর্কলনে d বাই dx, তাই না, এরকম x টু দা পাওয়ার n, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি শিখছো x টু দা পাওয়ার n মাইনাস 1, তাই না, প্রথমে n টা সামনে আসে n, তারপর x টু দা পাওয়ার n মাইনাস 1, প্রথমে পাওয়ারটা সামনে আসে, তারপর কি হয় পাওয়ার থেকে 1 বিয়োগ যায়, তাই না, তো এইখানে নিচের d এর সাথে যেই x টা থাকতো সেটাকে আমরা স্বাধীন চলক বলতাম, ঠিক আছে, সেটাকে আমরা স্বাধীন চলক বলতাম অন্তর্কলনের ক্ষেত্রে, এবং স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু তোমার এইখানে যে থাকে তার অন্তর্কলন করা হইতো, সেম ভাবে এই যে d এর উপর এইখানে যে x আছে এইটা, এই x টা হচ্ছে স্বাধীন চলক এখন, ঠিক আছে, সমাকলনের ক্ষেত্রে এই যে dx টা গুণ আকারে থাকে আর অন্তর্কলনের ক্ষেত্রে dx টা ভাগ আকারে থাকে, সব ক্ষেত্রে অন্তর্কলন আর সমাকলন বিপরীত, ঠিক আছে, এই জন্যই তোমাদেরকে বলা হচ্ছে দুইটা বিপরীত প্রক্রিয়া। দেখো এখানে পাওয়ার s থেকে 1 বিয়োগ করা হয়েছে n থেকে, আর এখানে কি করা হয়েছে পাওয়ার থেকে কি করা হয়েছে যোগ করা হয়েছে, ঠিক আছে, দেখছো, তারপর দেখো এখানে n কি করা হয়েছে গুণ করা হয়েছে, আর এখানে দেখো n কি করা হয়েছে ভাগ করা হয়েছে, তাই না, সব দিক থেকে বিপরীত, যেদিকে যাও বিপরীত হবে, ওকে। আচ্ছা, তাহলে এই যে d এর পর x আছে এই চলকটার কাজ কি, এটা হচ্ছে স্বাধীন চলক, আর স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু আমরা এইখানে মাঝখানে যে চলকটা থাকবে তার সমাকলন করব, ঠিক আছে, এই যে স্বাধীন চলককে এখানে d এর পর যে x টা আছে এটা স্বাধীন চলক, এর সাপেক্ষেই আমরা এই যে মাঝখানে যে আছে তাকে সমাকলন করব, ঠিক আছে, সেম ভাবে এই পাশে d এর সাথে যে চলকটা আছে এ স্বাধীন চলক, ঠিক আছে, স্বাধীন চলকের সাপেক্ষে মাঝখানে যে আছে তাকে সমাকলন করব। সো এর আগে দুইটা সূত্রে দেখো, তোমার এখানে স্বাধীন চলক x ছিল আর যাকে সমাকলন করতেছি সেও এখানে কি x চলক আছে, ঠিক আছে, চলো দুইটার মধ্যে মিল আছে এক কথায়,
এই পাশে দেখো 2 নম্বর সূত্রে এখানে স্বাধীন চলক x, আর যাকে আমরা সমাকলন করতেছি এখানেও x আছে। আর এই সূত্রটাতে দেখো এখানে স্বাধীন চলক x, বাট এখানে যাকে আমরা সমাকলন করতেছি তার সাথে কিন্তু x নাই। ঠিক আছে, যখন দেখবা যে স্বাধীন চলক যে আছে কিন্তু যাকে সমাকলন করতেছি তার সাথে সেই স্বাধীন চলকটা নাই, তখন কি করবা, যে আছে তার সাথে তুমি স্বাধীন চলকটা যুক্ত করে দিবা। তার মানে এখানে আছে কি, আছে x, তার সাথে যুক্ত করে দেব x। ঠিক আছে, এর সাথে প্লাস c, শেষ, সূত্র শেষ। তারপর 4 নাম্বার দিলাম, ধরো এরকম আছে, এটা হচ্ছে সূত্র না, বেসিক্যালি এটা তোমাদের বোঝানোর জন্য। দেখো শুধুমাত্র ধরো dx আছে, ঠিক আছে, মাঝখানে কেউ নাই, মাঝখানে কি কেউই নাই, তাহলে কি হবে, মাঝখানে কেউ না থাকা মানে কি বুঝছো, মাঝখানে তো মাঝখানে কেউ না থাকলে ধরো শুধুমাত্র dx আছে, ঠিক আছে, dx এর সাথে যদি আমি 1 সামনে গুণ আকারে লিখি, তাহলে dx এর সাথে 1 গুণ করলে কি পাবো, আমরা dx ই পাবো। 1 দ্বারা ভাগ করলে dx কে তাও dx ই পাবো, তাই না? তাহলে কোনো কিছুর সাথে কিছু নেই মানে এর সাথে 1 গুণ আছে, 1 ভাগ আছে, ক্লিয়ার? তার মানে এইখানে কিছু নেই মানে 1 আছে, 1 dx এর সামনে, ঠিক আছে। যদি 1 থাকে তাহলে 1 টা কি x যুক্ত কোনো সংখ্যা না, যেমন এখানে x ছিল, স্বাধীন চলক x, এখানে x ছিল, বাট এইখানে স্বাধীন চলক x, 1 এর সাথে তো x নাই, তাই না? তাহলে কি হবে, এই 1 এর সাথে কি হবে, আমি এটাকে এইভাবে লিখতে পারি, প্রথমত ইন্টিগ্রেশন দিয়ে 1 লিখে dx লিখতে পারি, 1 এর সাথে x নাই, এই জন্য 1 আর x একসাথে লিখতে পারবো আমরা, 1x প্লাস c, ঠিক আছে। আর 1 এর সাথে x গুণ হয়ে গেলে x ই পাবো, x প্লাস c। তার মানে যখন দেখবা যে ইন্টিগ্রেশন দিয়ে সরাসরি dx আছে, মাঝখানে কিছু নেই, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো কি ভাইয়া, সরাসরি লিখতে পারবো এখানে x প্লাস c। ক্লিয়ার, বুঝতে পারছি? তো সূত্রগুলো আশা করি তোমরা মানে খুব সহজে মনে রাখতে পারবা, মানে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এরপরে যদি মনে রাখা কঠিন হয় তাহলে তো আসলে কঠিন, তাই না? আচ্ছা, ওকে, আমরা এখন হচ্ছে এই সূত্রগুলো দিয়ে ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে। কি করবো ভাইয়া, ম্যাথ প্র্যাকটিস করব। তার আগে আমরা হচ্ছে একটা ব্যাখ্যা নিয়ে আসার চেষ্টা করি এখানে। আচ্ছা, ব্যাখ্যাটা তো করে আসি, সিটা কেন আসলো, এটার ব্যাখ্যাটা তোমাদের অনেক সময় প্রশ্ন করতে পারে যে সমাকলনে সমাকলীয় ধ্রুবক সি কেন নেওয়া হয়, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের দিতে পারে, কারণ এখন তোমরা দেখছো যে সবসময় যে বোর্ডের প্রশ্নগুলো আসতেছে এমনটা নয়, বোর্ডের বাইরেও কিছু কিছু প্রশ্ন আসতেছে, মানে বিগত সালে যেগুলো আসছে তার বাইরেও কিছু প্রশ্ন আসতেছে। তো এটা একটা মানে কি বলবো, বেসিক থেকে যদি প্রশ্ন করতে চায়, আলাদাভাবে ডিফারেন্ট টাইপের কোনো যদি প্রশ্ন করতে চায়, এরকম প্রশ্ন করতে পারে। তো আমরা এটা আলোচনা করব আজকে ইনশাল্লাহ। তার আগে আমরা একটু সূত্রগুলো দিয়ে কয়েকটা ম্যাথ করার চেষ্টা করি, ঠিক আছে। 1 নম্বরে লিখলাম, 1 নম্বরে আছে ধরো ইন্টিগ্রেশন x টু দা পাওয়ার কিউব, ঠিক আছে, এরপর dx আছে, তোমাকে এটা সমাকলন করতে বলছে, ঠিক আছে। কি বলছে ভাইয়া, সমাকলন করতে বলছে। তাহলে তুমি এখন কিভাবে করবা, দেখো এটা কত নাম্বার সূত্রের সাথে যায়, 1 নাম্বার সূত্রের সাথে যায় না, 2 নাম্বার না 3 4, যে কোনো একটার মধ্যে যাবে তো, তাই না? তো কোনটার মধ্যে যায়, হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার সূত্রের সাথে যায়। দেখো ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন এখানেও আছে, তারপর x আছে, x এর পাওয়ারে আছে কি n, এই যে x এর পাওয়ারে এখানে কি n এর জায়গায় 3 আছে, অর্থাৎ এখানে n এর মান এখানে 3, তারপর এখানেও dx ছিল, এখানেও dx আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো ভাইয়া, সূত্র মতে এখানে যা ছিল তাই প্রথমে বসাইছিলাম, তাই না? এখানে x টু দা পাওয়ার n ছিল, এখানেও x টু দা পাওয়ার n বসাইছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে x টু দা পাওয়ার n বলতে এখানে কিউব আছে, কিউব দিয়ে দিলাম। এরপর কি হবে, এরপর যেই পাওয়ারে থাক না কেন তার সাথে এই যে এখানে পাওয়ারে n ছিল, n এর সাথে প্লাস 1 হয়েছে, তার মানে এখানে পাওয়ারে যেই থাক তার সাথে 1 যোগ হবে, তার মানে 3 প্লাস 1, ঠিক আছে। এরপর কি করবো ভাই, একটা বাই চিহ্ন দিয়ে দিব, বাই চিহ্ন দিয়ে দিয়ে, হ্যাঁ, এই যে পাওয়ারে যে থাকবে, পাওয়ারে n প্লাস 1 ছিল তাকে আমরা আবার নিচে লিখছিলাম সেম ভাবে, যে পাওয়ারে এখানে আছে 3 প্লাস 1, কি আছে ভাইয়া 3 প্লাস 1, তাহলে নিচেও লিখবো 3 প্লাস 1, ঠিক আছে।
এরপর একটা সমাকলনীয় ধ্রুবক c নিয়ে নিব, তাহলে একটা প্লাস c নিয়ে নাও, ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 3 আর 1 যোগ করলে কত হবে, 3 আর কে 3 আর কে 4, তাই না? তাহলে পাওয়ারে 4 মানে নিচেও 4 দিয়ে দাও, শেষ। তারপর প্লাস একটা c নিয়ে নাও। ওকে, এটা কি আর কিছু করা যায়? যায় না। তাহলে আমরা যদি একটু বসাইতে চাই তাহলে এভাবে লিখতে পারি 1/4 x টু দ্য পাওয়ার 4 প্লাস c। ঠিক আছে, তুমি যদি এটা তো অ্যান্সার রাখে দাও কোনো সমস্যা নেই, তোমাকে ফুল মার্ক দিবে। এটাতে অ্যান্সার রাখলে কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা তুমি সাজাবা কিনা। ঠিক আছে, আচ্ছা, সাজাইতে মেয়েগুলা বেশি পছন্দ করে, তাই না? তো তুমি যদি পছন্দ করো যে সাজাবো তাহলে অবশ্যই সাজাই ফেলবা, আর যদি না পছন্দ করো তাহলে এইভাবে অ্যান্সার রাখে দিবা, কোনো সমস্যা নেই। ওকে, তারপর 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে চলে যাই। ধরো এরকম আছে, ধরো ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার -4, কত আছে ভাইয়া, -4, তারপর আছে dx। ক্লিয়ার? এটাকে তোমার সমাকলন করতে বলছে, তাহলে আমরা কিভাবে করব, আসি। তাহলে ইজ ইকুয়াল টু, সেম জিনিস, দেখো 1 নাম্বার সূত্রই পড়ছে, কিন্তু এটাতে জাস্ট পাওয়ারের পাওয়ারটা ধনাত্মক ছিল, আর এখানে পাওয়ারটা জাস্ট ঋণাত্মক আছে, পার্থক্য এতটুকুই। ঠিক আছে, বাকি সব কিছু সেম, সূত্র একই পড়বে। তাহলে এখানে x টু দ্য পাওয়ার n ছিল, n এর মান এবার কত, -4। ঠিক আছে, তার মানে যা থাকবে মাঝখানে সেটাই লিখবো, মানে x টু দ্য পাওয়ার -4 আছে সেটা লিখে দিলাম। এরপর কি হয় ভাইয়া, এই যে পাওয়ারে যে থাকে তার সাথে 1 যোগ হয়, তাহলে আমাদের পাওয়ারে আছে +4, এর সাথে 1 যোগ হবে। ঠিক আছে, এরপর কি বলছি, বাই চিহ্ন দিবা, বাই চিহ্ন দিয়ে এই যে উপরের পাওয়ারে যা লিখবা সেটাই নিচে লিখবা, তাই না? পাওয়ারে কি লিখছো, -4 + 1, তাহলে নিচেও লিখবা -4 + 1। তারপর সূত্র অ্যাপ্লাই শেষ। এখন একটা সমকলীয় ধ্রুবক প্লাস c নিয়ে নাও। ওকে, এই তো। তাহলে এখন ক্যালকুলেট করো, -4 থেকে +1 বাদ দিবা। ঠিক আছে, এটা অনেকে বোঝো না যে মাইনাস থেকে প্লাসটা কিভাবে বাদ দেওয়া যায়। আমরা তো সবসময় শিখছি, ধরো ভাই আমরা শিখছি 4 থেকে 1 বাদ দিই, আমরা হচ্ছে প্লাস মান থেকে মাইনাস মানটা বাদ দেই। ঠিক আছে, প্লাস মান থেকে মাইনাস বাদ দেই, তাহলে 4 - 1 মানে হচ্ছে 3 ভাইয়া, তাই না? সেম জিনিস, এর উল্টাটা, আমরা যদি মাইনাস মানটা বড় থাকে আর প্লাস মানটা যদি ছোট থাকে, তাহলে তখন কি করতে হবে ভাইয়া, তখন মাইনাসটা থেকে প্লাসটাই বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস থেকে যখন প্লাস বাদ দেবো, মানে -4 থেকে +1 যখন বাদ দিচ্ছি, তখন কত হবে, যেহেতু মাইনাস থেকে বাদ দিচ্ছি তাহলে সামনে মাইনাস হবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3। ঠিক আছে, বুঝে গেছে? এর থেকে সহজ ভাবে আর কিভাবে বোঝা যায় বলো? ওকে, অন্যভাবে তুমি যদি এটা যদি না বুঝো, ঠিক আছে, এটা যদি না বুঝো, তাহলে ধরো তোমার 4 টাকা ঋণ আছে, তুমি 1 টাকা শোধ করে দিছো, কয় টাকা ঋণ থাকবে, 3 টাকা। আর ঋণ বুঝাইতে এই যে সামনে মাইনাস। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। তাহলে এখানে আমি -4 থেকে যদি +1 বাদ দেই, তাহলে এখানে কত থাকবে ভাইয়া, -3 বাই, উপরে -3 মানে নিচেরটা ক্যালকুলেট করার দরকার নেই, উপরে -3 পাইছো পাওয়ারে, তাহলে নিচেও -3 বসাই দাও, তারপর +3, এটা অ্যান্সার রাখতে পারো। আর চাইলে যদি এটাকে তুমি বোঝাইতে চাও, সাজাইতে চাও, তাহলে এইভাবে লিখতে পারো যে -1/3, হ্যাঁ, x ইনভার্স 3। ক্লিয়ার? কোনো ঝামেলা নেই। আবার এইখানে তুমি আরো একটা কাজ করতে পারো, কি জানো, এখানে এইভাবে লিখতে পারো যে -1/3, হ্যাঁ, এই x এর পাওয়ারটা ঋণাত্মক আছে, বুঝছো? এই x এর পাওয়ারটা যেহেতু ঋণাত্মক, একে তুমি নিচে নিয়ে যেতে পারো, কোথায়, নিচে, এই যে x টু দ্য পাওয়ার 3, নিচে যায় x এর পাওয়ারটা কি হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, +3। ওকে, তাহলে এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া এই x টা আপনি নিচে নিয়ে গেলেন কেমনে, আর কেমনে হচ্ছে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, হ্যাঁ, পাওয়ারের মাইনাসটা কেমনে এখানে প্লাস হয়ে গেল, তাই না? এটা প্রশ্ন হতে পারে। তাহলে তোমাদেরকে আমি বোঝাচ্ছি বা জানিয়ে রাখি যে কোনো একটা চলক, ধরো x টু দ্য পাওয়ার 5, ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো জানো, 1/x ইনভার্স 5। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে শুধুমাত্র x টু দ্য পাওয়ার 5 আছে, এর নিচে কিছু নাই মানে 1 আছে। কি আছে ভাইয়া, কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, এইটাকে যখন আমি উল্টাই দিব, ঠিক আছে, উল্টাই দিলে কি হবে, ধরো একটা মানুষ, ঠিক আছে, এই যে এটা মানুষ, এটা মাথা, আর এটা কি পা, তাহলে উল্টাই দিলে পাটা উপরে যাবে না, মাথা নিচে যাবে না?
কিছু তো একটা চেঞ্জ হবে। তুমি চোখ দিয়ে এখন যেভাবে দেখতেছো সোজা ভাবে দেখতেছো, যখন উল্টে যাবে তখন এটা বাঁকা ভাবে দেখবে না? সেম জিনিস। এইটা ওয়ানটা যখন উপরে আসলো, এক্স টু দা পাওয়ার 5 যখন নিচে চলে গেল, তখন কি হবে? এই যে কিছু তো একটা পার্থক্য থাকবে, তাই না? এই যে তুমি উল্টা দেখবা, এখন তুমি সোজা দেখতেছো, যখন সোজা আসো, যখন মাথা উপরে আছে তখন তুমি ঠিকভাবে দেখতেছো লেখাটা, যখন উল্টে যাবে তখন একটু বিপরীত দেখবা না? সেম জিনিস, এখানে এক্স টু দা পাওয়ার 5 আছে, এইটাই তখন এক্স ইনভার্স 5 হয়ে যাবে, ঠিক আছে? পাওয়ারটা কি হয়ে যাবে? পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? যদি এখানে যদি থাকতো ধরো হচ্ছে এক্স টু দা পাওয়ার -5, ঠিক আছে, এক্স টু দা পাওয়ার -5, তাহলে এটাকে যদি আমি উল্টায় লিখতাম, মানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে কিন্তু, ঠিক আছে? তাহলে উল্টা যদি লিখতাম তাহলে 1/x টু দা পাওয়ার এখানে কি হবে? +5 হয়ে যাবে, মানে এই যে পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? পাওয়ারের কি হবে? চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো তুমি এটা চাইলে তুমি এই লাইনে অ্যান্সার রাখতে পারো, চাইলে এই লাইনে অ্যান্সার রাখতে পারো, চাইলে আবার এই লাইনে অ্যান্সার রাখতে পারো। তিনটা লাইনেই তুমি অ্যান্সার রাখতে পারো, তোমার ইচ্ছা তুমি কোনটাতে অ্যান্সার রাখবা। টিচার কিন্তু যে কোনো লাইনে 1 মার্কও কাটতে পারবে না, ঠিক আছে? মানে যেটাতে অ্যান্সার রাখো 1 মার্কও কাটতে পারবে না। এখন সমস্যা হচ্ছে অনেকে বেশি মাতব্বরি করতে যায়, মানে বুঝে কম বা মাতব্বরি করতে হবে তাকে, ঠিক আছে? এমন অনেকে আছে। সেই ক্ষেত্রে তখন এই লাইন থেকে এই লাইনে আসতে যায়, ধরো ভুল করে ফেলছে, ঠিক আছে? ভুল করে ফেলার কারণে তখন কিন্তু মার্ক কিন্তু 0 করে দিতে পারে টিচার চাইলে। ওকে, তাহলে তুমি যদি শিওর থাকো যে ভাইয়া আমি বুঝি, ঠিকভাবে বুঝি, ঠিক আছে, আমার কোনো কনফিউশন নাই, তাহলে তুমি চলে যাও একদম নিচ লাইনে অ্যান্সার লিখো। আর যদি কনফিউশন থাকে তাহলে তুমি এখানে অ্যান্সার দিয়ে দাও, তোমাকে রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে? যখন তুমি শিখবা তখন তুমি রিস্ক নিবা 100%, এখন তুমি শিখতেছো না, এখন তুমি 100% রিস্ক নিয়ে শিখবা, ঠিক আছে? শিখে যেই শিক্ষকের কাছে পড়বা তাকে অবশ্যই তুমি হচ্ছে যেগুলো তুমি করবা নিজে নিজে সেগুলো দেখাবা, ঠিক আছে? দেখানোর ফলে শিক্ষক অবশ্যই হচ্ছে তোমাকে তোমার ভুল গেলে সেটা ধরাই দিবে, তাই না? আচ্ছা, আর যখন পরীক্ষার খাতায় যাবা তখন যদি তুমি মানে কনফিউজ থাকো তাহলে অবশ্যই পরের লাইনে না যাওয়াই ভালো। ওকে, আচ্ছা, নেক্সটে আসি আমরা। 3 নম্বরে আসি। ওকে, 3 নম্বরে দিচ্ছি ইন্টিগ্রেশন। কি দিব বলতো? ধরো এক্স টু দ্য পাওয়ার ভগ্নাংশ দেয়, এবার ধরো 3/2 dx, ঠিক আছে? 3/2 dx এমন আছে। তাহলে এখন আমরা হচ্ছে কিভাবে সমাধান করবো, এটাকে সমাকলন করতে বলছে। ওকে, তাহলে একই জিনিস দেখো, আর তো কিছুই নেই, ইন্টিগ্রেশনের উপর x, তারপর x এর পাওয়ার n, n এর জায়গায় এবার 3/2, তার মানে n এর মান এটা এবার 3/2, ঠিক আছে? n এর জায়গায় যেই থাকবে সেটাই n এর মান, সূত্রে n এর মান। ওকে, তাহলে এটাও তো আমার 1 নম্বর সূত্রেই পড়ে। 2 নম্বর সূত্রে যদি পড়তে হয় তাহলে x এর সামনে কিছু থাকতে হবে, x এর সামনে যেমন এখানে a আছে ওরকম x এর সামনে কিছু থাকতে হবে, ঠিক আছে? আর 3 নম্বর সূত্রে পড়তে গেলে x ই থাকবে না। তাহলে এটা 1 নম্বর সূত্রে মাস্ট বি পড়ছে, তাহলে 1 নম্বর সূত্রে যদি পড়ে তাহলে কি লিখতে পারবো ভাইয়া? প্রথমে বলছিলাম যে x টু দা পাওয়ার n যা আছে তাই লিখবা, x টু দা পাওয়ার n, তাহলে এখানে x টু দা পাওয়ার n হচ্ছে 3/2, তাহলে যা আছে তাই লিখতেছি, x টু দা পাওয়ার কত লিখবো? 3/2, যা আছে তাই লিখলাম, ঠিক আছে? যেহেতু n এর জায়গায় এখানে 3/2 আছে, তাহলে এখানে সূত্রে কি ছিল? n এর সাথে +1 হয়েছিল, সেম ভাবে এখানে 3/2 এর সাথে +1 হবে। কার সাথে? 3/2 এর সাথে। অনেকে আবার এইভাবে লিখে x এর সাথে +1 লিখে দেয়, মানে এখানে 1 টা লিখে +1 লিখে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে বুঝলে তো হবে না ভাইয়া, তোমাকে পাওয়ারের সাথে +1 যুক্ত করতে হবে, পাওয়ারের সাথে +1 করতে হবে। কার সাথে? পাওয়ারের সাথে, চলকের সাথে না। ওকে, আচ্ছা, এরপর কি করবা? এরপর এই যে চলক বলতে x এর পাওয়ারে যাকে রাখলা তাকেই আবার নিচে লিখবা। তাহলে পাওয়ারে আমি কাকে রাখছি ভাইয়া? পাওয়ারে আমি এই পুরোটাই রাখছি 3/2 + 1, ঠিক আছে? তার মানে এইটাই আমাকে নিচে লিখতে হবে, 3/2 + 1। ওকে, তারপর সূত্র যখন অ্যাপ্লাই করে দিছি, হ্যাঁ, তাহলে একটা কি চলে আসবে? সমাকলীয় ধ্রুবক c চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এবার লসাগু করো। এখানে লসাগু করতে ঝামেলা না? ঝামেলা না? অনেক ঝামেলা, তাই না? অনেকেই আমরা লসাগু বুঝি না, তাই না? 3/2 + 1 ইজ ইকুয়াল টু, দেখো লসাগু করলে কি হবে? এখানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে,
ঠিক আছে, তাহলে 2 আর 1 এই দুটোর মধ্যে লসাগু করলে আমাদের এমন সংখ্যা বাছা নিতে হবে যেটা দ্বারা দুটাকেই ভাগ যায়। ঠিক আছে, দুটাকেই ভাগ যায়। তো এমন সংখ্যা এখানে 1ই আছে। ঠিক আছে, 1 যদি থাকে তাহলে আমাদের আর করার দরকার হয় না। যদি অন্য কোনো সংখ্যা 2 বা 3 যদি এরকম সংখ্যা পাই যে দুটাকে ভাগ যায়, সেই ক্ষেত্রে তখন আমাদের সেটা ভাগ করে দেখতে হয়। আর যদি দেখা যায় যে 1 দ্বারা যাচ্ছে তাহলে আমরা যে আর করা লাগে না, তখন দুইটাই গুণ করে দিব। 2 একে 2, তার মানে লসাগু 2। ঠিক আছে, এখন কি করব, এই যে উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। তাহলে হর দ্বারা এটাকে ভাগ করব। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। তারপর যেই ফলাফলটা পাবো ওটার সাথে আবার এই লবটা গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3ই পাওয়া যায়। প্লাসে প্লাস দিয়ে দিলাম। 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 একে 2 হয়, মানে 2 পাবো ফলাফল। 2 এর সাথে আবার 1 গুণ করলে 2 একে 2। তাহলে টোটাল হচ্ছে কত, 3 আর 2 5/2। ঠিক আছে, অনেক কঠিন ব্যাখ্যা, তাই না? সো আমি তোমাদের এটা বুঝাই দিলাম কিন্তু, ঠিক আছে, আমি স্কিপ করতেছি না। হ্যাঁ, যারা এভাবে করতে চাও অবশ্যই করবা, বাট আমি এর পাশাপাশি তোমাদের কাজটাকে সহজ করার জন্য আমি একটা শর্টকাট টেকনিক তোমাদের জানাই দিচ্ছি। কি করবা, যখন কোনো একটা ভগ্নাংশ থাকবে, ঠিক আছে, কি থাকবে ভাইয়া, ভগ্নাংশ কাকে বলে, এই যে এরকম, যেমন 3/2 আছে এখানে, এটা ভগ্নাংশ। ঠিক আছে, অনুপাত আকারে যখন থাকবে তখন সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে যদি একটা ভগ্নাংশ থাকে এর সাথে যদি +1 থাকে, কি থাকে ভাইয়া, +1 যদি থাকে, হ্যাঁ, তাহলে কি করবা, এই যে উপরে যে আছে নিচে যে আছে দুইটাই যোগ করে দিবা। ঠিক আছে, এই যে 3 আর 2 যোগ করে দিবা। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5। ঠিক আছে, এইটা তুমি এই যে বাই চিহ্নের উপরে দিবা। ঠিক আছে, 3 2 যোগ করে যা পাইছো এটা উপরে লিখবা। আর নিচে যে আছে তাকে তুমি নিচেই রাখবা। এই যে নিচে কে আছে, 2 আছে না, তাহলে নিচে 2ই রাখলাম। ক্লিয়ার? দেখো তো এটার সাথে মিলছে কিনা, 5/2, এই যে 5/2 মিলছে। তাহলে তোমার শর্টকাট টেকনিকের মাধ্যমে তুমি এটা সমাধান করে ফেলতে পারবে। দেখো 3/2 আছে, উপর নিচে যোগ করে দিবা, 3 2 5, উপরে 5 বসাইলা। আর নিচে কি আছে, নিচে 2 আছে, এই যে নিচে 2 রাখলাম, শেষ। ওকে, আচ্ছা, তোমাকে বললাম যে পাওয়ারে যে থাকবে নিচে সেই বলবে, মানে 5/2 বসাইতে পারো। ওকে, কি করবা, 5/2 বসাবা। এরপর আসি, +3 আছে, তাহলে +3 দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু, এখন এটাকে আমরা কি করব ভাইয়া, এই যে নিচে যেটা আছে এটাকে আমরা, এটা পুরোটাই হচ্ছে উপরের অংশের সাথে ভাগ অবস্থায় আছে, তাই না, 5/2 টা। এই যে ভাগ অবস্থায় যে আছে তাকে গুণ আকারে নিয়ে আসবো, কার সাথে, এই x চলকের সাথে। গুণ আকারে নিয়ে আসলে কি হবে ভাইয়া, এটা উল্টে যাবে। ঠিক আছে, এই যে এ ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থা থাকাকালীন 5/2 ছিল, হ্যাঁ, যখন গুণ আকারে নিয়ে আসবো তখন উল্টে যাবে, মানে 5/2 ছিল হয়ে যাবে 2/5। তাহলে এরকম হয়ে যাবে 2/5। তারপর যে আছে সে থাকলো x টু দা পাওয়ার, এই যে 5/2 আছে, 5/2 রাখলাম, +6। হ্যাঁ, এটাই অ্যান্সার দিতে পারো। আবার এইটাকে আবার অন্যভাবে অ্যান্সার করতে পারো, ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, দেখো 2/5, হ্যাঁ, √x⁵ এইভাবে লিখতে পারো, +c। হ্যাঁ, এটা অ্যান্সার দিতে পারো। সো তোমার যেটা খুশি সেটা অ্যান্সার দিবে। এখন প্রশ্ন ভাইয়া, যে এই লাইন থেকে এই লাইন নিয়ে আসলেন কিভাবে, তাই না, এই লাইন থেকে এই লাইন নিয়ে আসলেন কিভাবে। আচ্ছা, তাহলে শিখি কিভাবে আমরা নিয়ে আসতেছি উপরের লাইন থেকে নিচের লাইন। দেখো, আচ্ছা, আমাদের রুটের হিসাব শিখতে হবে। তাহলে তাহলে দেখো, √ওভার সামথিং আছে, ধরো x আছে, ঠিক আছে, √ওভার x আছে। এই রুটটাকে যখন আমরা পাওয়ারে কনভার্ট করব, কিসে কনভার্ট করব ভাইয়া, পাওয়ারে যখন কনভার্ট করব তখন কি হবে, এই যে x⁻√ ছিল, এই রুটটাকে পাওয়ারে কনভার্ট করলে 1/2 হয়। ঠিক আছে, 1/2 হয়। অ্যাকচুয়ালি তোমার রুটের জন্য এই যে নিচে কি, এই যে বাই আকারে যে লিখতেছো, বাই আকারের নিচে যেটা বসতেছে, হ্যাঁ, এই নিচেরটা 2 হয় রুটের জন্য শুধু রুটের জন্য। ক্লিয়ার? আর এর পাওয়ার কিছু নাই, মানে উপরে 1 আছে পাওয়ারে, এই পাওয়ারটা উপরে বসে, মানে x এর সরাসরি যেটা পাওয়ার থাকবে সেটা উপরে বসবে, আর রুটের কারণে নিচে 2 বসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তারপর দেখো, যদি এখন এমন থাকে √x⁵, ঠিক আছে, পাওয়ারে এবার কি আছে বলো, পাওয়ারে 3 আছে। তোমাকে বললাম যে x এর পাওয়ারে সরাসরি যে থাকবে, ঠিক আছে, এই যে x এর পাওয়ারে সরাসরি 3 আছে না, তাহলে 3 উপরে বসবে।
ক্লিয়ার? বাই রুটের জন্য কি নিতে হবে ভাইয়া? রুটের জন্য 2 নিতে হবে। ক্লিয়ার? তাহলে বাই 2, বুঝা গেছে? সেম ভাবে ধরো তোমাকে এরকম দিলাম √(x⁵) ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? তাহলে হবে এই যে x এর পাওয়ার সরাসরি কি আছে 5, তাহলে উপরে 5 হবে, আর রুটের জন্য কি হবে ভাইয়া? নিচে 2 হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আরো প্র্যাকটিস করি। ধরো √(x⁷) আছে, ধরো ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? তাহলে x⁴ এই যে সরাসরি পাওয়ার আছে 7, এই জন্য উপরে পাওয়ার 7, আর রুটের জন্য নিচে হবে 2। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন মাঝে মাঝে এরকম দেওয়া থাকে, আমাদের হিসাব কিন্তু হয়ে গেছে যে এখানে কিভাবে রুট পাইলাম এটা আশা করি বুঝে গেছো। আমরা যেমন এই লাইন থেকে এই লাইনে যেমন যেতে পারি, সেম জিনিস এই লাইন থেকে আমরা আগের লাইনেও চলে আসতে পারি, এটাই মেথ। ঠিক আছে? মেথ হচ্ছে এমন একটা জিনিস, আগের লাইন থেকে পরের লাইনে যাওয়া যায়, আবার সুযোগ সুবিধা অনুযায়ী মানে আমাদের যদি দরকার হয় তাহলে নিচের লাইন থেকে আবার উপরের লাইনেও আসা যায়। ঠিক আছে? মানে যেই রাস্তা দিয়ে তুমি বাড়ি গেলা সেই রাস্তা দিয়ে তুমি যেখান থেকে বাড়ি গেছো সেইখানে ফেরত আসা যায়। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমি এই যে এইখানে এইটা দিয়ে লেখা আছে না √(x⁵) তাই না? এই যে √(x⁵) ইজ ইকুয়াল টু লিখতে পারি কি x⁵5/2, তাই না? এই যে দেখো এখানে x⁵5/2 আছে কিনা? আছে না? তাহলে এই লাইন থেকে আমি এই যে এই লাইন থেকে আমি এই লাইনে চলে আসছি, আগের লাইনে চলে আসছি, যে নিচে 2 থাকার কারণে রুট নিছি, আর x এর পাওয়ার সরাসরি কি হবে 5, যেটা উপরে আছে সেটা সরাসরি। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি সবাই বুঝছো। এখন যেহেতু আমি রুটের হিসাবটা তোমাদের শেখাচ্ছিলাম, তাহলে আরো কিছু শিখে ফেলি আমরা এখানে, আমাদের পরবর্তীতে কাজে দিবে। ঠিক আছে? কি শিখবো ভাইয়া? ধরো রুটের মাথায় এবার 3 আছে, এর আগে কিন্তু রুটের মাথায় কিছু ছিল না। ঠিক আছে? এইবারে রুটের মাথায় 3 আছে, ভিতরে x আছে, তাহলে এখন কি হবে? ঠিক আছে? এখন কি হবে? এখন x⁴ পাওয়ারে x এর পাওয়ার কিছু নাই, কিছু না থাকা মানে 1 থাকা। কি থাকা ভাইয়া? কিছু না থাকা মানে 1 থাকা, মাস্ট বি। ওকে, যখন 1 থাকে তখন আর সেটা লিখে দেখায় না। ওকে, তাহলে কিছু না মানে 1 আছে, তাহলে x এর পাওয়ার সরাসরি কি আছে 1, তাহলে উপরে 1 এই জন্য বাই। এইবার কিন্তু রুটের মাথায় 3 আছে, 3 থাকার কারণে আমরা রুটের জন্য এখানে 2 নিতে পারবো না। ঠিক আছে? যেহেতু রুটের মাথায় 3 আছে তাহলে নিচে বসবে 3। ঠিক আছে? রুটের মাথায় যে থাকবে সেটা নিচে বসবে। ওকে, বুঝতে পারছি? তাহলে যদি ধরো এরকম থাকে, ধরো 5√(x⁴) কি থাকলো ভাইয়া? 5√(x⁴), তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? প্রথমে x লিখি, x এর পাওয়ার সরাসরি কি আছে 2, তাহলে উপরে 2 বাই রুটের মাথায় কি আছে 5, এই জন্য নিচে 5। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে ধরো এরকম আছে, ধরো 7√(x⁴) ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো তাহলে? তাহলে লিখতে পারবো এই যে x আছে, x রাখলাম, x এর পাওয়ার সরাসরি আছে 4, এই জন্য উপরে 4, আর রুটের মাথায় কি আছে 7, এই জন্য নিচে 7। ঠিক আছে? আশা করি আমরা এখন ভাঙাইতে পারবো। ওকে, আবার এই জিনিসটা শেখার পর অনেকে আবার এভাবে ভুল করে, আমি আর কি দেখি আর কি পড়ানোর সময় শিক্ষার্থীদের বাড়ি কাজ দিলে এরা ভুল করে এইভাবে। দেখো ধরো এরকম আছে, ধরো 3√(x⁴)। ঠিক আছে? এই জিনিসটা আর কোনটা শিখাইলাম তোমাদেরকে? আচ্ছা, এখানে এখানে লিখে দিই। আর এই জিনিসটা দুইটা কিন্তু সেম না, দুইটা কিন্তু সেম না। ঠিক আছে? এইখানে এইখানে হচ্ছে এই যে পরের √(x²) এর সাথে 3 গুণ আছে, হ্যাঁ, আর এইখানে এইখানে 3টা আছে হচ্ছে পাওয়ার হিসেবে। ঠিক আছে? এখানে 3টা কিন্তু পাওয়ার না, এটা 3টা পরের অংশের সাথে গুণ আকারে আছে, আর এইখানে 3টা পাওয়ার হিসেবে আছে। দুইটার মধ্যে হিউজ গ্যাপ, মানে হিউজ ডিফারেন্স। ওকে, তাহলে এইখানে হবে কি? এখানে হবে তোমার 3 তো থাকবেই, কারণ 3 আছে আগে, 3 থাকবেই কোনো পরিবর্তন ছাড়াই, গুণ থাকবে। আর x⁴ কি হবে? এই যে সরাসরি আছে 2 মানে 2, আর নিচে বাই শুধু রুট আছে, রুটের মাথায় কেউ নেই কিন্তু, এই জন্য নিচে 2 হবে। ঠিক আছে? তাহলে 2 2 আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে 3⁴x হবে সরাসরি। ওকে, আর এখানে কি হবে ভাইয়া? এইখানে হবে এই যে রুটের মাথায় 3 আছে এবার, তার জন্য x⁴
সরাসরি আছে 2, তার জন্য 2, আর নিচে রুটের মাথায় 3 থাকার কারণে কি চলে আসবে, 3 চলে আসবে। তো এই যে এইটা আর এটা কি সেম হইলো? কখনোই সমান হইলো না। তাহলে আমাদের বুঝতে হবে এই জিনিসগুলো, আমাদের বেসিক বেসিক ধারণা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের সবকিছু ইজি হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট সূত্র দিয়ে আমি অনেক কয়েকটা ম্যাথ করাইলাম, 3টা ম্যাথ করাইলাম। হ্যাঁ, আমরা বেঁচে যারা ভর্তি হবো আরো ডেইলি শিখবো ইনশাআল্লাহ। সো এখন ফার্স্ট সূত্র দিয়ে এই কয়েকটাই শেষ করি, কারণ আরো 2টা সূত্র লিখছি তোমাদের, সেই 2টা সূত্র আলোচনা করতে লাগবে অবশ্যই। হ্যাঁ, সময় বেশি নাই, বেশি সময় ক্লাস নিলে আবার হচ্ছে মনোযোগ ধরে রাখা তোমাদের জন্যই কঠিন হবে। ওকে, আচ্ছা, সো পরের সূত্রতে আসি। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন কি দিব, ধরো হচ্ছে 3x টু দা পাওয়ার স্কয়ার dx এমন দেওয়া আছে, এটাকে সমাকলন করতে বলছে। ঠিক আছে, এটাকে কি করতে বলছে ভাইয়া? সমাকলন করতে বলছে। তাহলে দেখো এবার x এর সামনে কিছু একটা আছে, x এর সামনে কিছু একটা আছে, এরকম সূত্র কি? 2 নাম্বার সূত্র। ঠিক আছে, কত নাম্বার ভাইয়া? 2 নাম্বার সূত্র। তাহলে আমরা 2 নাম্বার সূত্রের মধ্যে কি লিখতে পারি দেখো তো, এইখানে যেই এটা ছিল এখানে সেই এটা আছে, কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখানে a এর জায়গায় কি আছে? 3 আছে, তাহলে 3 এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, 3 বসবে। 1 নাম্বার সূত্র বললে 2 নাম্বার সূত্র সেম, কিন্তু দেখো এখানে a ছিল না, এখানে a আছে, এখানে a আছে এই জন্য এখানে a বসছে। বাকি যে সূত্রটা, বাকি সূত্রটা একদম 1 নাম্বারের কপি পেস্ট। ঠিক আছে, এই যে a বাদ দিয়ে কপি পেস্ট। ঠিক আছে, জাস্ট এখানে a আসছে সামনে, এই জন্য এখানে a বসানো হয়েছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে এখানে 3 আছে, 3 বসাই দিলাম। এরপর কি করব ভাইয়া? x টু দা পাওয়ার স্কয়ার আছে, সেটা বসাই দিলাম। এরপর কি করব? আমরা জানি পাওয়ারের সাথে কি হয়? a যোগ হয়। তাহলে এই স্কয়ারের সাথে 1 যোগ করে দিব, বাই পাওয়ারে যা আছে তাই নিচে লিখবো, মানে পাওয়ারে 2 প্লাস 1 আছে, এই জন্য আমরা এখানেও 2 প্লাস 1 লিখে দিলাম, শেষ। এবং প্লাস সি আছে, প্লাস সি দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো কত দেখো তো, 3x টু দা পাওয়ার 2 আর 1 কত হবে? 3, পাওয়ারে 3 মানে নিচেও 3 প্লাস সি। তাহলে উপর নিচে কাটাকাটি যায়, যে 3 3 কাটে দিলে থাকে কে? x টু দা পাওয়ার কিউব প্লাস সি। এই তো অ্যান্সার এটাই। ওকে, কঠিন লাগলো? কঠিন লাগবে না আশা করি। তারপর 5 নাম্বার আরো একটা উদাহরণে যাই। ধরো ইন্টিগ্রেশন 4x dx। ঠিক আছে, এটাকে সমাকলন করতে বলছে। তাহলে এখানে দেখো আমাদের x এর কিন্তু এবার পাওয়ার দেওয়া নেই। ঠিক আছে, এখন এইটা দেখে অনেকে কনফিউজড হয়ে যাবে, এটা আসলে কত নাম্বার সূত্র ভাইয়া? হ্যাঁ, কিভাবে করবো ভাইয়া? আরো অনেক প্রশ্ন, তাই না? মাথায় মাথায় কিছু ঢোকে না, যা ক্লাসে বুঝাইছেন সেখানে সবকিছু আহ, মানে বুঝছি, বাট পরে আর পারতেছি না, এরকম বিষয়, তাই না? আচ্ছা, সো তোমরা এটা পারবা, কেন পারবা না? এটা জাস্ট বেসিক ধারণা ক্লিয়ার থাকতে হবে। দেখো এর পাওয়ার কিছু নাই, মানে এর পাওয়ার 1 দেওয়া আছে। আমি তোমাদের বারবার বুঝাই যে কোন একটা জিনিস, যে কোনো জিনিস, ঠিক আছে, তার সাথে কিছু গুণ নাই মানে 1 গুণ আছে, তার সাথে কিছু ভাগ নাই মানে 1 ভাগ আছে, আর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে, 3টা জিনিস। তার সাথে কিছু গুণ নাই মানে 1 গুণ আছে, তার সাথে কিছু ভাগ নাই মানে 1 ভাগ আছে, তার সাথে পাওয়ারে কিছু নাই মানে 1 পাওয়ারে আছে। ঠিক আছে, তাহলে একে তুমি 1 পাওয়ার দিলেও যেটা থাকবে, না দিলেও সেটাই থাকবে। 1 দ্বারা ভাগ করলেও যেটা থাকবে, না ভাগ করলেও সেটাই থাকবে। 1 দ্বারা গুণ করলেও যেটা থাকবে, না ভাগ করলেও না গুণ করলেও সেটাই থাকবে। অর্থাৎ এর পাওয়ারে কিছু নাই। তার মানে তোমাকে মনে মনে ধরে নিতে লাগবে, এটা লিখে দেখাইতে হবে না, কিন্তু মনে মনে ধরে নিতে লাগবে যে এর পাওয়ারে 1 আছে। তার মানে এবার 2 নম্বর সূত্রেই পড়ছে, বাট পাওয়ারে এবার কিছু নেই মানে 1 আছে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভাইয়া? ইজ ইকুয়াল টু লিখতে পারবো, দেখো এর জায়গায় 4 আছে, তাহলে 4 এর কোনো পরিবর্তন হবে না, 4 পরিবর্তন ছাড়াই বসবে। তারপর x টু দা পাওয়ার এইখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে যে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, 1 লিখলাম। n এর সাথে কি হয়? 1 যোগ হয়, তাহলে এটা n লিখলাম, n এর মান, n এর সাথে আবার 1 যোগ হবে। তাহলে বাই নিচে কি হবে ভাইয়া? উপরে পাওয়ারে 1 প্লাস 1 মানে নিচেও 1 প্লাস 1 প্লাস c ইজ ইকুয়াল টু 4 থাকলো, x টু দা পাওয়ার কত হবে? 1 1 মানে হচ্ছে 2, বাই নিচে 1 1 যোগ করলে 2, মানে উপরে পাওয়ার মানে 2 মানে নিচেও 2 প্লাস c ইজ ইকুয়াল টু, এই যে 4 কে 2 দ্বারা কাটো, তাহলে 2 দুগুণা 4, 2x টু দা পাওয়ার 2 প্লাস c। এটাই আছে, সহজ না? অনেক সহজ। ঠিক আছে, এরপর
যদি ভগ্নাংশ দিয়ে থাকে একটা, ধরো 6 নাম্বার দিলাম, ধরো ইন্টিগ্রেশন 3/4 x টু দা পাওয়ার 4/3 এরকম দিলাম dx। এটা যদি করতে বলে, ঠিক আছে, তাহলে কিভাবে করব? ইজ ইকুয়াল টু, দেখো এইখানে সূত্রের সাথে ম্যাচ করো, 2 নাম্বার সূত্রের সাথে। 2 নাম্বার সূত্রের সাথে ম্যাচ করলে এই যে 3/4 এটা হচ্ছে কার মান ভাইয়া? a এর মান, আর এখানে 4/3 এটা হচ্ছে n এর মান, ঠিক আছে? তাহলে মেনে না যে ax টু দ্য পাওয়ার n, ax টু দ্য পাওয়ার n। ওকে, তাহলে সূত্র মতে a এর কোনো পরিবর্তন হবে না, a যা ছিল তাই বসবে। a এখানে কত আছে? এইখানে 3/4 আছে, তাহলে 3/4 ই বসবে কোনো পরিবর্তন ছাড়াই, ঠিক আছে? এরপর মেন চলক x, x বসবে। এরপর কি? পাওয়ার বসবে, পাওয়ার যা ছিল সেটা, তাই না? এই যে পাওয়ারে n ছিল, n বসবে, তাহলে পাওয়ারে কি আছে? 4/3 আছে, 4/3 বসাই দিলাম। হ্যাঁ, এরপর কি করবা? পাওয়ারের সাথে কি হয়? এক যোগ হয়, তাহলে পাওয়ারের সাথে এক যোগ করে দাও, এই যে এক যোগ করে দিলাম। হ্যাঁ, তো এখন কি করব ভাইয়া? বাই চিহ্ন দিয়ে দিব, বাই চিহ্ন দিয়ে পাওয়ারে যেটা লিখছি সেটাই লিখবো, ঠিক আছে? পাওয়ারে যেটা লিখছি সেটাই লিখবো। পাওয়ারে কি লিখছি? পাওয়ারে লিখছি হচ্ছে 4/3 প্লাস 1, সূত্র ফেলে দিছি, তাহলে একটা সমাকলনীয় ধ্রুবক c নিয়ে নিলাম। ওকে, ইজ ইকুয়াল টু, এবার কি করবো ভাইয়া? যে 3/4 আছে রাখলাম, x টু দা পাওয়ার কত আসবে বলো তো? এই যে দেখো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে +1 যুক্ত আছে। আমি শর্টকাট যেটা তোমাকে শিখাইলাম সেটা কি শিখাইছিলাম ভাইয়া? উপরে যে আছে নিচে যে আছে দুটো যোগ করে দিবা, তাহলে 4 3 কত হয়? 7, তাহলে একে বসাবা উপরে বাই, নিচে কে আছে? নিচে আছে 3, তাহলে নিচে 3 থাকবে, ঠিক আছে? এই যে শেষ, তাহলে বাই পাওয়ারে 7/3 মানে নিচেও 7/3 প্লাস c। ওকে, ইজ ইকুয়াল টু, এখন কি কাজ করবো ভাইয়া? এই যে নিচে এই অংশটা আছে ভাগ অবস্থায় আছে পুরোটাই, একে উপরের অংশের সাথে গুণ আকারে নিয়ে যাব। গুণ আকারে নিয়ে গেলে আমি বলছি যে উল্টে যায়, ভগ্নাংশটা উল্টে যায়, তার মানে 7/3 আছে, হয়ে যাবে 3/7, তারপর যে আছে সে থাকবে 3/4। হ্যাঁ, তারপর কি আছে? x টু দা পাওয়ার 7/3 প্লাস c, ঠিক আছে? এটাকে যদি আরো একটা লাইন করতে চাও তাহলে ইজ ইকুয়াল টু লিখবা 3 আর 3 গুণ করে 3 3 9 বাই 7 আর 4 গুণ করলে কত হয়? 4 7 28, তাই না? তারপর x টু দা পাওয়ার কি 7/3 প্লাস c, এটা লিখতে পারো। ওকে, এখন আরো একটা জিনিস করতে পারো, এটাকে রুটে কনভার্ট করতে পারো। হ্যাঁ, এটা তো কাটাকাটি যায় না, কাটাকাটি করলে মানে যদি যাইতো করে দিতা, কাটাকাটি যেহেতু যায় না তাহলে এইভাবে রাখো। আর এটাকে রুটে কনভার্ট করতে গেলে এই যে দেখো নিচে আছে কি ভাইয়া? নিচে আছে হচ্ছে 3, তাহলে রুটের মাথায় থাকবে 3। ওকে, তারপরে x এর সাথে উপরে যে পাওয়ারটা আছে এটা সরাসরি থাকবে, x টু দা পাওয়ার 7 প্লাস c, এটাই হবে অ্যানসার। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা 3 নাম্বার সূত্র দিয়ে কয়েকটা ম্যাথ করি। 7 নাম্বার আজকের জন্য, 7 নাম্বার। ওকে, ধরো ইন্টিগ্রেশন 5dx দেওয়া আছে, ঠিক আছে? ইন্টিগ্রেশন কি দেওয়া আছে ভাইয়া? 5dx দেওয়া আছে। ওকে, তাহলে এখানে কি কি ছিল সূত্র? মানে মানে মূল থিম কি ছিল? মানে তোমাদের এক কথায় বেসিক জিনিস কি ছিল? বেসিক ছিল ডি এর উপর যেই চলকটা থাকে সেটা হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলকের সাপেক্ষে মাঝখানে যে থাকে তাকে আমরা সমাকলন করি। আমরা স্বাধীন চলকের সাপেক্ষে যখন সমাকলন করতেছি, যাকে সমাকলন করতেছি তার সাথে যদি স্বাধীন চলকটা না পাই, তাহলে যেই থাকবে তার সাথে স্বাধীন চলকটা যুক্ত করে লিখে দিব, তারপর প্লাস সি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখো স্বাধীন চলককে এখানে x, আমরা এই x এর সাপেক্ষে এই যে মাঝখানে কি আছে? 5 আছে, এই 5 কে কি করব? আমরা সমাকলন করব। তো এই 5 এর সাথে x নাই, মানে স্বাধীন চলকটা নাই, না থাকার কারণে কি করব? এই 5 এর সাথে স্বাধীন চলকটা লিখে দিব জাস্ট। এই যে দেখো 5 এর সাথে স্বাধীন চলকটা x টা লিখে দিলাম, হয়ে গেল, আর একটা প্লাস সি যুক্ত করে দিলাম, শেষ, এক লাইনে অ্যানসার, ঠিক আছে? কঠিন কিছুই না। তাহলে যদি এরকম থাকে, ধরো 8 নাম্বার, হ্যাঁ, ধরো ইন্টিগ্রেশন -10
dx, তাহলে কি রেজাল্ট হবে ভাইয়া? তাহলে দেখো এইবার কিন্তু মাঝখানে শুধু 10 নাই, এর সাথে মাইনাস চিহ্নটা আছে, তো মাইনাস চিহ্নটাকে সহ নিব, আমরা কাউন্ট করব, ঠিক আছে? তাহলে -10 এর সাথে x যুক্ত করে দিব, জাস্ট যে -10 x + c, শেষ। ওকে, যেই থাক এখানে ধরো ইন্টিগ্রেশন তুমি, হ্যাঁ, d, এখানে x আছে, তুমি আছো এখানে, ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু, তুমি তো আর x না, তাই না? এই জন্য এখন তোমার সাথে x যুক্ত হয়ে যাবে, তাহলে তুমি সাথে x যুক্ত হবে প্লাস c, তাই থাক। ওকে, আশা করি বুঝাইতে পারছি। কঠিন লাগে? কঠিন? তোমাদের সমকলন এই চ্যাপ্টার নাকি অনেক কঠিন, জাস্ট বুঝে বুঝে নোট করতে হবে। আর মানে অর্থনীতি পড়তে গেলে তোমাদের একটা প্রাইভেট বা ইয়ার প্রয়োজন হয়, অন্যান্য সাবজেক্ট যদি মানে ইতিহাস বলো, ব্যবসা বাণিজ্যেরও কিছু মনে হয় টপিক আছে যেগুলো প্রাইভেট পড়তে লাগে, ঠিক আছে? মানে ওই যে বাংলা বলো, ইংরেজি বলো, হ্যাঁ, অনেকে ইংরেজিরও প্রাইভেট পড়ে, ইংলিশ বাংলারও প্রাইভেট পড়ে, যাই হোক। তবে অর্থনীতি আর কি এমন একটা সাবজেক্ট যেখানে তোমার একটা মানে গাইডলাইনের জন্য একটা টিচার প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমার মনে হয় যে বর্তমান যুগে এসে অনলাইনে পড়াটাই হচ্ছে তোমাদের জন্য বেস্ট, বিশেষ করে মেয়েদের জন্য বেস্ট, হ্যাঁ। কারণ আহ, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো তেমন একটা ধরা বাঁধা নেই যে ক্লাস করতেই হবে, ক্লাসে গেলেও তো ভালো একটা শিক্ষা পাওয়া যায় না, আমি যেটা মানে জানি বা দেখি, ঠিক আছে? তো মুসলিম মেয়েদের জন্য বিশেষ করে তোমরা যদি হচ্ছে নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে চাও প্লাস পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে অনলাইন ক্লাসের মতো আর বেস্ট মানে পড়াশোনার জায়গা আর হইতেই পারে না, ঠিক আছে? আবার দেখা গেছে যে অনেকে আছো যারা মানে সংসার প্লাস পড়াশোনা দুটাই চালাচ্ছ, তাদের ক্ষেত্রে তো বাইরে যেয়ে পড়া ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে অনলাইনে তোমরা পড়তে পারো। ওকে, আচ্ছা। আর যাদের হচ্ছে দেখবা যে সুযোগ সুবিধা আছে অফলাইনে পড়ার, তারা সবসময় অফলাইনেই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে অনলাইনে পড়ো, বাট ছেলে হিসেবে তোমার যদি বাইরে পড়ার জন্য তোমার সময় আছে, জায়গা মানে এমন জায়গায় আছে যেখান থেকে তোমার সহজ হয় অফলাইনে পড়া, তাহলে তুমি হচ্ছে অফলাইনেই পড়ো। কারণ অফলাইনে এই যে আমি হচ্ছে অনলাইনে সবকিছু করে দিচ্ছি, ঠিক আছে? অফলাইনে কিন্তু যারা পড়ে আমার কাছে, তারা সবকিছু কিন্তু করে মানে আমি করে দিই না, আমি বলি ওরা করে, ঠিক আছে? এই যে নিজে করার মধ্যে আর অন্যজন করে দেওয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে। ওকে, তবে অনলাইনে যারা ক্লাস করতেছো তারা এই যে যখন একবার করাই দিলাম, এই জিনিসগুলাই তোমরা আরো একবার যদি নিজেরাই যদি হচ্ছে না দেখে করতে পারো, তাহলে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। কিন্তু আমরা তো প্রচুর অলস, হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে, এইটাই হচ্ছে সমস্যা, অলসতা দূর করতে হবে। ওকে, আসো, তোমাদের আমি সি এর ব্যাখ্যা দিতে চাইছিলাম, সি এর ব্যাখ্যা দিয়ে আমি ক্লাস শেষ করবো। ওকে, আচ্ছা, সিটা আমরা কেন নিচ্ছি তোমাদের আমি হচ্ছে শুরু থেকেই বলছি বা তোমরা সবাই জানো যে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন, তাই না? অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া সমাকলন। আর শুরুর দিকে সংজ্ঞা দিয়ে বুঝাই দিছি যে মোট মান থেকে যখন প্রান্তিক মান বের করা হয় তখন সেটা হচ্ছে অন্তর্কলন, আর যখন প্রান্তিক মান থেকে মোট মান নিয়ে আসা হয় তখন সেটা হচ্ছে সমাকলন, তাই না? ওকে, তাহলে আমি ধরো একটা মোট মান নিচ্ছি, কি নিচ্ছি ভাইয়া? মোট মান নিচ্ছি, ধরো y is equal to নিলাম 3x square plus 4x plus 10, ঠিক আছে? এটা একটা মোট মান, তো না, এটা একটা অপেক্ষক, ঠিক আছে? এটা একটা অপেক্ষক, মোট অপেক্ষক, এটা ক্লিয়ার? মোট অপেক্ষক। সো আমি এটাকে প্রথমত কি করবো ভাইয়া? অন্তর্কলন করব, অন্তর্কলন করে মোট অপেক্ষক থেকে প্রান্তিক অপেক্ষক বের করে নিয়ে আসবো, ক্লিয়ার? তাহলে অন্তর্কলন করি, অন্তর্কলন করতে গেলে আমরা জানি ডি বাই ডি নিয়ে আসতে হয়, ডি তে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আচ্ছা, উপরে নিতে হয় অধীন চলক, অধীন চলক কি এখানে ওয়াই, যে একা থাকে, একা, ফার্স্ট ইয়ারে আমি এভাবে পড়াই যে যে একা থাকে, হ্যাঁ, যার কোনো সঙ্গী নেই, সঙ্গীহীন, বেচারা সিঙ্গেল, ওকে, সে হচ্ছে অধীন চলক, এই যে একাই আছে, এর সাথে কেউই নেই, হ্যাঁ, পরে অধীন চলক। আর স্বাধীন চলককে যার সাথে দলবল থাকে, যে সিঙ্গেল না মিঙ্গেল, এই যে দেখো এর সাথে দলবল আছে এক্স এর সাথে, ঠিক আছে?
সে বসবে নিচে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, এই পাশে তো ওয়াই ছিলই, তাই না? এই পাশে আমরা এক্সট্রা নিচে হচ্ছে ডি বাই ডিএক্স, তাহলে এই পাশে এক্সট্রা ডি বাই ডিএক্স নিতে লাগবে। মানে আমি বোঝাচ্ছি যে এখানে ওয়াই আগে থেকে ছিল, এই যে ওয়াইটা লিখছি এটা আগে থেকেই ছিল, তাহলে আমরা বাম পাশে যে এক্সট্রা নিছি মানে বেশি নিছি, কি বেশি নিছি? বেশি নিছি ডি বাই ডিএক্স, এই জন্য আমরা এই পাশেও বেশি যেটা নিছি সেটা লিখে দিলাম। এর সাথে এই যে এই পাশের অংশটা থাকবে এখন, তাহলে কি আছে এখানে? এখানে আছে 3x স্কয়ার প্লাস 4x প্লাস 10। ওকে, এবার dy বাই dx এইটা দ্বারাই অন্তরকলন বোঝায়। কি বোঝায় ভাইয়া? অন্তরকলন বোঝায়। তাহলে এটার সমাধান করতে লাগবে? এটা লাগবে না, আমাদের এইটারই ফলাফল বাইর করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ফলাফল আমরা বাইর করব এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করে। ওকে, তাহলে সূত্র অ্যাপ্লাই করি। d বাই dx 3x স্কয়ার, শর্টকাটে আমি শিখেছিলাম যে পাওয়ার সহগ গুণ করে দেব। 3 সহগ আর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার সহগ গুণ করে দিলে 3 দুগুণা 6, তারপর x পাওয়ার 1 কমাই দেবে, মানে কমাই দেব। এখানে আছে কত? পাওয়ার 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1, 1 আর লিখে দেখাইতে হয় না। ঠিক আছে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এরপর x এর সাপেক্ষে করতেছি, x আছে, x এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। যখন দেখবা যে স্বাধীন চলকের পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, তখন যাই সহগ তাই आंसर। সহগ কত এখানে? 4, তাহলে 4ই आंसर। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দিয়ে দাও। এরপর এখানে আছে স্থির মান। ঠিক আছে, x এর সাপেক্ষে করতেছি, বাট এখানে 10 এর সাথে x নাই। ঠিক আছে, যেহেতু x নাই তাহলে এটা ধ্রুবক হয়ে যায় অন্তরকলনের ক্ষেত্রে, আর যখন ধ্রুবক হয়ে যায় তখন এটা 0 হয়ে যায়, তাই না? ফার্স্ট ইয়ার অবশ্যই পাস করে এখানে আসছো, সেকেন্ড ইয়ারে, তাহলে অবশ্যই তুমি এগুলো জানো। ওকে, ইজ ইকুয়াল টু, তাহলে 0টা বাদ দিয়ে লিখলে হয় কি 6x প্লাস 4। ঠিক আছে, এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে এখন প্রান্তিক মান, প্রান্তিক অপেক্ষক, সরি প্রান্তিক অপেক্ষক। ক্লিয়ার? এটা প্রান্তিক অপেক্ষক। তো এখন আমরা এই প্রান্তিক অপেক্ষক থেকে আবার আমরা এই মোট অপেক্ষকটা বাইর করে নিয়ে আসব। কিভাবে? পদ্ধতি হচ্ছে সমাকলন। সমাকলন, ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, সমাকলন। ওকে, তাহলে এখন আমরা সমাকলন করি, তাহলে এটা কি? তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, সমাকলন করতে ইন্টিগ্রেশন চিহ্ন নিতে লাগে, তারপর 6x প্লাস 4, হ্যাঁ, এরপর dx স্বাধীন চলকটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন সমাকলন করে দেখি। সমাকলন করার সময় এখন দেখো 6x কে প্রথমে করব, তারপর 4 কে করব। ওকে, ভাঙে ভাঙে করব। তাহলে তুমি যদি চাও এটা এইভাবে ভাঙে লিখতে পারো যে 6x তারপর dx, প্রথম অংশটা নিলা, প্লাস আছে, প্লাস দিয়ে আবার ইন্টিগ্রেশন দিয়ে 4dx এভাবে লিখতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু, এবার 6x কে করবা, তাই না? কত নম্বর সূত্রে পড়ে ভাইয়া? এইটুকু অংশ, এই যে 2 নম্বর সূত্রে পড়ে। x এর সামনে সামথিং আছে, কিছু একটা আছে, কিছুটা কি? কিছুটা হচ্ছে a। তাহলে a এর কোনো পরিবর্তন হয় বলো তো ভাইয়া? এর পরিবর্তন ছাড়াই বসে যায়, তাহলে পরিবর্তন ছাড়াই বসবে, 6 এর কোনো পরিবর্তন হবে না। তারপর x টু দা পাওয়ার যা আছে সেটা বসবে, পাওয়ারে কিছু নেই, কিছু নেই মানে 1 আছে, কিছুক্ষণ আগে করাইলাম। তাহলে কিছু নেই মানে 1 আছে, 1 রাখলাম। এর সাথে আবার কি হবে? এই যে n এর সাথে 1 যুক্ত হয়, এই 1 তো n এর মান, তাহলে এর সাথে 1 যুক্ত হবে, বাই উপরে 1 প্লাস 1 মানে নিচেও 1 প্লাস 1। ঠিক আছে, তারপর প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। বলবা যে ভাই এখানে সি নিচ্ছি না কেন? সি হচ্ছে জিনিসটা কি? সি হচ্ছে ধ্রুবক বা স্থির মান। হ্যাঁ, আমি যদি এখানে একটা সি নেই, তাহলে এদিকেও আরেকটা সি নিলাম, ধরো c1 c2 নিলাম। ঠিক আছে, c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু c লেখা যায়। ঠিক আছে, অনেক জায়গায় এইভাবে দিয়ে দিছে, এখন বুঝতে পারতেছো না যে c1 প্লাস c2 ইজ ইকুয়াল টু c হয় কেমনে ভাইয়া? c1 এর একটা মান থাকে, ঠিক আছে, c1 এর মান ধরো তোমার, ধরে নিলাম 5, আমি ধরে নিলাম। ঠিক আছে, c2 এর আরেকটা মান ধরে নিলাম যে এটাও 5, তাহলে 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এটাও c, এটাও c, এটাও c, তাহলে আমরা দুইটা c না লিখে সরাসরি একটা c লিখলেই এনাফ। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তাহলে দেখো এরপর কি আছে, এরপর তার মানে, তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সিটা আমরা কখন নিব ভাইয়া? সি তখন নিব যখন পুরো লাইনের কাজ শেষ এবং কোনো সমাকলন চিহ্ন থাকবে না। ঠিক আছে, এখন এখানে সমাকলন চিহ্ন আছে, কাজ শেষ হয়নি। ঠিক আছে, তাহলে 4 আছে শুধুমাত্র, আর ডি এর পর একটা স্বাধীন চলক আছে, তাহলে এটা কত নম্বর সূত্রে পড়ে? 3 নাম্বার। ঠিক আছে, এই যে স্বাধীন চলক x, বাট যাকে সমাকলন করতেছি তার সাথে x নাই, তাহলে কি করব? এর সাথে x চলকটা যুক্ত করে দিব, মানে 4 সাথে x যুক্ত করে দিব। এখন দেখো, এখন পুরো লাইনের কাজ শেষ,
সমাকলন চিহ্ন আছে আর এখানে নাই, তাহলে একটা এখন এখানে সি নিয়ে দিব। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু দেখো কত আসে, দেখো 6 এর পাওয়ার 6 টু দা পাওয়ার 6 x টু দা পাওয়ার 1 একে হবে 2 বাই নিচে 2। ঠিক আছে, তারপর প্লাস আছে 4x, 4x দিয়ে দিলাম প্লাস c। ক্লিয়ার, ইজ ইকুয়াল টু কাটাকাটি করো, এই যে 6 কে 2 দ্বারা কাটলে 3 দুগুণ 6 মানে 3x স্কয়ার আছে প্লাস 4x প্লাস c। ঠিক আছে, এই যে মানটা পাইলাম, এই যে মানটা পাইলাম, এটা কি ভাইয়া এখন, এটা হচ্ছে মোট অপেক্ষক, মোট অপেক্ষক। ঠিক আছে, তাহলে এই যে নিচের মোট অপেক্ষক, নিচের মোট অপেক্ষক আর এই উপরের মোট অপেক্ষক, এটা আর এইটা, হ্যাঁ দুটাই মিলাই দেখো তো সেম আছে কিনা। দেখো এখানে 3x স্কয়ার আছে প্লাস 4x আছে প্লাস 10। ঠিক আছে, তার মানে এই সিটা কি ভাইয়া, এই সিটা এখানকার 10। ঠিক আছে, তাহলে আমরা এই যে সিটা নিচ্ছি, এই সিটা নেওয়ার কারণ কি, এই সিটা নেওয়ার কারণ যখন আমরা মোট মান থেকে বা মোট অপেক্ষক থেকে প্রান্তিক অপেক্ষকে আসি, তখন আমাদের যে স্থির মানটা থাকে এটা শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যাওয়ার কারণে সেটা ভিনিশ হয়ে যায়, সেটা আর থাকে না। ঠিক আছে, সেইটাকে আবার যখন আমরা প্রান্তিক অপেক্ষক বা প্রান্তিক মান থেকে মোট অপেক্ষক বা মোট মানে চলে যাই, তখন সেটাকে মানে এই যে এই স্থির মানটাকে ফেরত আনার জন্য এই যে সমাকলীয় ধ্রুবক সিটা নেওয়া হয়। ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে তোমাদের পরীক্ষায় যদি এখন কোনোভাবে এভাবে প্রশ্ন আসে যে অনির্দিষ্ট সমাকলনে সি নেওয়া হয় কেন, সমাকলীয় ধ্রুবক সি নেওয়া হয় কেন, ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না? অবশ্যই পারবা। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা অলরেডি 1 ঘন্টা প্লাস আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিওটা দেখবা তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা অনলাইনে পড়তে চাও অবশ্যই আহ, এটাই তোমার হচ্ছে শেষ সুযোগ হবে। হ্যাঁ, এটা আমাদের লাস্ট বেস হবে ইনশাল্লাহ। শেষের দিকে আমরা যদি বেস চালু করি তাহলে সাবজেক্ট ভিত্তিক বেস চালু করবো, অর্থাৎ একসাথে তোমরা দুইটা সাবজেক্ট যে আছে তোমাদের, ব্যষ্টিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতি, এই দুইটা সাবজেক্ট একসাথে কোর্স হিসেবে তোমরা আর পাবে না। ওকে, তখন হয়তো বা দেখা যাবে যে ব্যষ্টিক অর্থনীতি আমি শেষের দিকে শুধু ম্যাথের টপিক ইয়াটা পড়ে, মানে যে সাবজেক্ট কঠিন বেশি সেটাকে আমি গুরুত্ব দিই সবসময়। ওকে, ম্যাথ অনেকে পড়তে চায়, এই জন্য শেষের দিকে একটা কোর্স থাকে শুধুমাত্র ম্যাথের জন্য। ওকে, আর অন্য কোনো কোর্স পাবে না। সো দুইটা সাবজেক্ট তুমি যদি পড়তে চাও তাহলে এটাই হচ্ছে তোমাদের শেষ কোর্স হবে। ওকে, এটা শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবা। তোমাদের ক্লাসের ধরন তোমরা এই কয়েকদিনে বুঝতে পারবা, যে কয়েকটা ফ্রি ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, 4 থেকে 5টা ফ্রি ক্লাস পাবা তোমরা। হ্যাঁ, তোমরা পেজে মানে একবার করে ঘুরে যাবা দিনে। ঠিক আছে, তাহলেই হচ্ছে যদি ডিক্লেয়ার দেওয়া হয় যে কোন কোন ক্লাস হবে তাহলে তোমরা জানতে পারো যাবা। আজকেও যেমন আমরা আমরা দুপুরের দিকে পোস্ট করে দিচ্ছি যে আজকে ক্লাস হবে। সো এইভাবে তোমরা আগাম জেনে যাবা যে কখন ক্লাস হবে। ওকে, আচ্ছা, আর কি বলবো, এই তো, যারা অবশ্যই ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবা। হ্যাঁ, আর ভর্তি ভর্তি ফিটাও আমি এখানে বলে দিই তোমাদের। হ্যাঁ, তোমাদের অনেকে আবার বিভিন্ন ভাবে প্রশ্ন করো যে ভাইয়া ভর্তি ফিটা আপনার এখানে বলে দিলে কি হয়, মানে ইনবক্সে কেন চাইতে হবে, তাই না? একটা ছেলে এভাবে বলছিল, বেয়াদবি করে বলছিল আর কি, যাই হোক আমি রেগে গেছিলাম অবশ্য। হ্যাঁ, তুমি যদি দেখে থাকো তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, মানে ও এমন ভাবে বলছে, হ্যাঁ, যে কথাটা অন্যভাবে বলছে অ্যাকচুয়ালি। ওকে, ওইভাবে বলা উচিত না। আমি হাজার মানে আমি তোমাদের ভাইয়া হইতে পারি, ঠিক আছে, বয়সে কম হইতে পারি, তাই বলে যে তোমার থেকে ছোট বা সমবয়সী এমন না। তোমার থেকে আমি 4-5 বছরের বড় বড় হই, ঠিক আছে, 4-5 বছর যদি না হই তারপর আমি 2 থেকে 3 বছর তো বড় হবো, 3-4 বছর বড় হবো। ওকে, সো দেখা যাচ্ছে যে আমি তোমার থেকে বড়, প্লাস হচ্ছে আমি তোমাদের শিখাই। হ্যাঁ, যেভাবে হোক একটা আমার মানে তোমার থেকে আমি মানে একটা মানে উচ্চতায় আর কি একটা বসবাস করি আমি। হ্যাঁ, সো তোমার রাইট নেই যে তুমি আমাকে যেমন তেমন ভাবে কথা বলতে পারো। সো আমি ওকে ডাইরেক্টলি বলে দিচ্ছি যে তোমাদের জন্য আমার কোনো এডুকেশনের কোনো কোর্স নাই। ওকে, আচ্ছা, তো এরকম হয় আর কি। যাই হোক,
সো কোর্স ফি বলতে আমার সমস্যা নেই, ঠিক আছে। কোর্স ফি হচ্ছে তোমাদের এখানে আমার যেটা রাখি সেটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে কোর্স যেটা বিক্রি করি দুইটা সাবজেক্টে, হ্যাঁ, 3000 টাকায় কোর্স বিক্রি করি সব সময়। কিন্তু যারা আহ, এই ব্যাচে ভর্তি হবে তাদের জন্য কোর্স ফি একটু কমায় আনা হয়েছে 2500 টাকা, ঠিক আছে। তো তোমাদের অনেকে আছে যে শুধুমাত্র আহ, গাণিতিক অর্থনীতি পড়বে। শুধুমাত্র গাণিতিক অর্থনীতি পড়তে গেলে আমি 2000 ফি নেই, হ্যাঁ, এবং এখানে হচ্ছে তোমার বেসিক যদি শুধুমাত্র পড়ে তাহলে 1000 ফি নেই, ঠিক আছে। তো এটা কমাই আনা যাবে, সমস্যা নেই। এটা 2000 থেকে এটা 1500-এ আনা যাবে। আর এটাতে ছাড় নেই, এটাতে 1000ই, 1000 থেকে আর কি কম দিবা বলো, ঠিক আছে। তো এইভাবে ছাড় দিয়ে আমি হচ্ছে এখানে আহ, তোমাদের 2500 টাকায় কোর্সটা দিচ্ছি। ওকে, সো যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাবা। তোমাদের আহ, গাণিতিক অর্থনীতিতে প্রায় তোমরা ক্লাস পাবা 60টার মতো, ঠিক আছে। আর বেসিক অর্থনীতিতে তোমরা এখানে ক্লাস পাবা প্রায় আহ 25টার মতো, 25 থেকে 30টা থাকে এরকম, ঠিক আছে, 25টা থেকে 30টা। ওকে, এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা কোর্স সম্পর্কে। আরো যদি হচ্ছে কেউ জানতে চাও, হ্যাঁ, যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই তোমরা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করে শুনে নিবা। ওকে, আর ক্লাসের দৈর্ঘ্য হবে এরকমই, যেমন আজকে ক্লাসটা হইলো এক 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। 1.5 ঘন্টার বেশি হবে না, আবার 1 ঘন্টার কমও হবে না। যদি মানে খুব বেশি সমস্যা না থাকে তাহলে 1 ঘন্টার কম ক্লাস হবে না। ওকে, তাহলে ইন ডিটেলসে যদি তুমি বেসিক সহ শিখতে চাও, এটাই লাস্ট বেস সেকেন্ড ইয়ারের জন্য, যেটাতে তুমি ডিটেলসে শিখতে পারবা। ওকে, তোমাদের পরীক্ষা কবে হইতে পারে এমন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে ইলেকশন তো হচ্ছে, তাই না, ইলেকশন ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। তারপর হচ্ছে মার্চ মাসে যদি কোনো সমস্যা না থাকে, দেশের কোনো যদি রাজনৈতিক সমস্যা যদি না থাকে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয়ে যায়, তাহলে দেখবা যে তোমাদের মার্চ মার্চ মাসের দিকে, মার্চ এপ্রিলে তোমার হচ্ছে ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপর তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, অর্থাৎ এপ্রিল মেতে ধরলাম ফার্স্ট ইয়ারের পরীক্ষা, হ্যাঁ। তাহলে জুন জুলাই তোমাদের পরীক্ষা সেকেন্ড ইয়ার। ওকে, এরকম ভাবে এটা আনুমানিক একটা হচ্ছে সময় বলে দিলাম, জুন জুলাই। তো তোমাদের হাতে দেওয়া, এখন যদি তোমরা হিসাব করতে যাও তাহলে খুব একটা বেশি সময় নেই, মাত্র আহ 4 মাসের মতো পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই 4 মাসে তোমাদের একটা ফুল প্রিপারেশন তৈরি করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। আর যদি মনে করো যে আমি শুধুমাত্র পাস করে যাব, হুম, তাহলে তো 1 মাসে তোমরা প্রিপারেশন নিয়ে নিলেও পাস করবা, ঠিক আছে, যদি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো। আর যারা মানে স্টুডেন্টের কোয়ালিটি অনেক রকমের হয়, বুঝছো। কাউকে আমি দেখছি যে বারবার বুঝিয়ে দেওয়ার পরও সেই জিনিসটা বুঝতেছে না, আবার কেউ আছে যে একবার বুঝিয়ে দিচ্ছি অনেক ম্যাথ শেষ করে দিচ্ছে, ঠিক আছে, এরকম স্টুডেন্ট আছে। সো তোমার কোয়ালিটি তোমার থেকে বেটার কেউ জানে না। তুমি অবশ্যই তোমার কোয়ালিটি সম্পর্কে অবগত আছো। তোমার বেসিক কেমন আছে কেমন নাই এটার উপর বেস করে তুমি হচ্ছে মানে সঠিক সিদ্ধান্ত নিবা যে তোমার পড়াশোনা কখন থেকে কিভাবে করা উচিত, ঠিক আছে। আর আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো আছে এরা শুধু তোমাদেরকে গাইড করে যাবে কিভাবে পড়লে পড়াটা সহজ হবে, কিভাবে পড়লে পড়াটা মনে থাকবে, কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবা, এরকম, ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলা হয়ে গেল। নেক্সট ক্লাস কবে হবে অবশ্যই পেজে তোমরা জেনে যাবা। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থেকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।